সিলভিয়া প্লাথের বিখ্যাত এরিয়েল কাব্যগ্রন্থের অন্যতম শক্তিশালী একটি কবিতা হল দ্য রাইভাল। চলুন আজ আমরা এই কবিতার ভেতরে ডুব দেই আর এর প্রতিটি স্তর খুলে দেখার চেষ্টা করি। কবিতার নাম যেহেতু দ্য রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী, তাই শুরুতেই প্রশ্ন আসে, কী রহস্যময় চরিত্র? এই বিশ্লেষণটা অনেকটা একটা তদন্তের মতো, যেখানে আমরা এই চরিত্রটার পরিচয় খোঁজার চেষ্টা করব। বিশ্লেষণে যাওয়ার আগে চলুন ঝটপট কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক। কবিতাটি লিখেছেন সিলভিয়া প্ল্যাথ, আর এটি ১৯৬৫ সালে তার বিখ্যাত এরিয়েল কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। এর স্টাইল হল কনফেশনাল, মানে কবি এখানে নিজের ব্যক্তিগত অনুভূতিগুলোকেই তুলে ধরেছেন, আর মুক্ত ছন্দে লেখা হওয়ায় ভেতরের জটিল আবেগগুলো খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। সব মিলিয়ে কবিতার সুরটা কিন্তু বেশ তিক্ত, ক্ষোভ আর বিষাদে ভরা। তাহলে কে এই প্রতিদ্বন্দ্বী? সত্যি বলতে এর কোনো এক কথায় উত্তর নেই। অনেক সমালোচকই মনে করেন ইনি হয়তো প্লাথের স্বামী টেড হিউজ অথবা তার প্রেমিকা আসিয়া উইভিল। কিন্তু পরিচয়টা যে পুরোপুরি পরিষ্কার নয়, আমার মনে হয় এখানেই কবিতাটার আসল শক্তি। চলুন আমাদের তদন্ত শুরু করা যাক। প্রথম সূত্রটা কিন্তু কবিতার একেবারে শুরুতেই লুকিয়ে আছে। একটা অসাধারণ তুলনা ব্যবহার করেছেন কবি। দেখা যাক সেখান থেকে কি জানা যায়। ভাবুন তো, কি দারুণ একটা লাইন দিয়ে কবিতাটা শুরু হচ্ছে। প্ল্যাথ শুরুতেই প্রতিদ্বন্দ্বীকে চাঁদের সাথে তুলনা করে বলছেন, যদি চাঁদ হাসত সে হতো তোমার প্রতিচ্ছবি। মানে একদিকে সে চাঁদের মতনই সুন্দর, কিন্তু পরক্ষণে বলছেন এই সৌন্দর্যটা আসলে বিধ্বংসী, সবকিছু চুরমার করে দেওয়ার মতো। তো চাঁদ আর এই প্রতিদ্বন্দ্বীর মধ্যে মিলটা ঠিক কোথায়? দেখুন, দুজনেই সুন্দর, কিন্তু দুজনেই ধ্বংসাত্মক। তবে সবচেয়ে বড় মিলটা হলো এদের কারোরই কিন্তু নিজস্ব আলো নেই। চাঁদ যেমন সূর্যের আলো ধার করে চলে, এই প্রতিদ্বন্দ্বীও ঠিক তেমনি অন্যের থেকে গৌরব বা মনোযোগ ধার করে বেঁচে থাকে। আর ঠিক এই কথাটাই কবি পরের লাইনে একদম স্পষ্ট করে বলে দিচ্ছেন, তোমরা দুজনেই বড় আলো ধারকারী। জাস্ট এই একটা লাইনেই কিন্তু প্রতিদ্বন্দ্বীর পুরো চরিত্রটা পরিষ্কার হয়ে যায়। সে আসলে অন্যের ওপর নির্ভর করে চলে, তার নিজের কোনো মৌলিকত্ব নেই। আচ্ছা, প্রথম সূত্র তো পাওয়া গেল, এবার চলুন দ্বিতীয় ধাপে যাই। এই অংশটা অনেকটা একটা ক্রাইম সিন ইনভেস্টিগেশনের মতো। আমরা দেখব এই প্রতিদ্বন্দ্বী কবির জীবনে কতটা ধ্বংসলীলা চালিয়েছে। প্রতিদ্বন্দ্বীর উপস্থিতি যে কতটা ভয়ঙ্কর সেটা বোঝানোর জন্য কবি বলছেন, তার প্রথম উপহার হল সবকিছুকে পাথরে পরিণত করা। মানে সে যেখানেই যায় সেখান থেকে জীবন, আবেগ, উষ্ণতা সবকিছু যেন উধাও হয়ে যায়। আর এই ধ্বংসের চূড়ান্ত ছবিটা আমরা পাই এই লাইনে, আমি এক সমাধিক্ষেত্রে জেগে উঠি। ভাবুন একবার, প্রতিদ্বন্দ্বীর প্রভাবে কবির চারপাশের দুনিয়াটা একটা সমাধিক্ষেত্রের মতো ঠান্ডা, মৃতপ্রায় হয়ে গেছে। এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? এখানে মজোলিয়াম বা সমাধিক্ষেত্র শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা সাধারণ কবর নয়, এটা একটা বিশাল জমকালো কবর। এই শব্দটা ব্যবহার করে প্লাথ আসলে সেই প্রাণহীন, বরফ শীতল আর শূন্য একটা পরিবেশের গভীরতা বোঝাতে চেয়েছেন। আর এই যে সবকিছু পাথর করে দেওয়ার ব্যাপারটা, এটা শুনলে কি গ্রিক পুরাণের মেডুসার কথা মনে পড়ে না, যার চোখের দিকে তাকালেই সবাই পাথর হয়ে যেত? এখানে প্রতিদ্বন্দ্বীর প্রভাবটাও ঠিক ততটাই মারাত্মক, যেন তার উপস্থিতিতেই সবকিছু জমে পাথর হয়ে যাচ্ছে। আমাদের তদন্তের পরের ধাপে আমরা দেখব প্রতিদ্বন্দ্বীর লুকানো অস্ত্রটা কি। তার আক্রমণের ধরনটা কিন্তু সরাসরি নয়, বরং অনেক বেশি সূক্ষ্ম আর লাগাতার। কবি এখানে আবার চাঁদের তুলনা নিয়ে আসছেন, কিন্তু এবার দেখানোর জন্য যে প্রতিদ্বন্দ্বী আসলে চাঁদের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। কেন? কারণ চাঁদের প্রভাব তো দিনের আলো ফুটলেই চলে যায়, তাই না? কিন্তু এই প্রতিদ্বন্দ্বীর নিষ্ঠুরতার কোনো দিন রাত নেই, তার প্রভাব থেকে এক মুহূর্তের জন্য মুক্তি নেই। তো এই আক্রমণটা কিভাবে হয়? দেখুন, প্রক্রিয়াটা খুব ধূর্ত। প্রথমে প্রতিদ্বন্দ্বীর অসন্তোষগুলো আসে খুব স্নেহপূর্ণ নিয়মানুবর্তিতায়, মানে খুব নিয়মিত, যেন ভালোবাসার মোড়কে। দেখতে একদম নিরীহ, সাদা ও ফাঁকা কাগজের মতো। কিন্তু এর ভেতরের বিষটা হল কার্বন মনোক্সাইডের মতো বিস্তৃত, একদম নীরব ঘাতক। কার্বন মনোক্সাইড আমরা সবাই জানি এটা একটা নীরব ঘাতক গ্যাস। এর কোনো রং নেই, গন্ধ নেই, কিন্তু এটা নিঃশব্দে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে।
প্রতিদ্বন্দ্বীর প্রভাবটাও ঠিক তেমনই। বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু এটা ভেতর থেকে বক্তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, তার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। সব সূত্র মেলানোর পর আমরা এবার আমাদের তদন্তের চূড়ান্ত রায়ের দিকে এগোচ্ছি। এখানে আমরা দেখব প্রতিদ্বন্দ্বীর আসল ক্ষমতাটা কোথায়, যা চোখে দেখা যায় না কিন্তু যার কোনো শেষও নেই। আর এই সর্বব্যাপী প্রভাবটা ফুটে উঠছে এই লাইনে, কোনো দিনই তোমার খবর থেকে নিরাপদ নয়। মানে কবির জীবনে এমন একটাও দিন নেই যেখানে প্রতিদ্বন্দ্বীর কোনো না কোনো প্রভাব এসে পৌঁছায় না। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, শারীরিক দূরত্বও এখানে কোনো কাজে আসে না। প্রতিদ্বন্দ্বী হয়তো হাজার হাজার মাইল দূরে আফ্রিকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাতে কিছুই এসে যায় না। তার মানসিক দখলটা এতটাই শক্তিশালী যে দূরত্ব কোনো বাধাই নয়। তো পুরো কবিতাটা বিশ্লেষণ করে আমরা কি পেলাম? এর মূল বিষয়বস্তুগুলো হল তীব্র ঈর্ষা আর প্রতিদ্বন্দ্বিতা, একটা নীরব কিন্তু মারাত্মক ধ্বংসাত্মক প্রভাব, আর এমন এক ক্ষোভ আর যন্ত্রণা যা থেকে পালানোর কোনো উপায় নেই। শেষ পর্যন্ত আমাদের তদন্তের রায় এটাই যে প্রতিদ্বন্দ্বী আসলে কে, টেড হিউজ নাকি আশিয়া উইভিল, সেটা বড় কথা নয়। আসল ব্যাপারটা হলো তার প্রভাব। সে একটা বিষাক্ত, অনিবার্য উপস্থিতি যা থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া সম্ভব নয়, আর যা কবির জীবনকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। এই কবিতার আসল শক্তিটা কি জানেন? এটা সার্বজনীন। এটা পড়ার পর আমাদের নিজেদের জীবনের কথাও মনে পড়তে পারে, এমন কোনো প্রতিদ্বন্দ্বীর কথা যার প্রভাব হয়তো আমরাও একইভাবে অনুভব করেছি। তাই শেষ করার আগে এই প্রশ্নটা ভাবনার জন্য রইল, জীবনে কি সত্যি এমন প্রতিদ্বন্দ্বী থাকে যার ছায়া থেকে কখনো পুরোপুরি বেরোনো যায় না?